ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট বা অ্যানুয়াল এক্সামের বিজ্ঞানের সাজেশনস নিয়ে আমাদের আজকের এই ভিডিও। এর আগে তোমাদের বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের জন্য আরও একটা সাজেশনস ভিডিও দেওয়া হয়েছে, যেখানে থার্ড ইউনিট টেস্টের জন্য বিজ্ঞানের সিলেবাস, নম্বর বিভাজন এবং অনেকগুলো অধ্যায় নিয়েই আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। তাছাড়া তোমাদের গণিতেরও দুটো সাজেশনস ভিডিও দেওয়া হয়েছে, যেখানে থার্ড ইউনিট টেস্টের গণিতের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং পাটিগণিত, বীজগণিত এবং রাশিবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তাই তোমাদের মধ্য থেকে যারা এখনও সেই সাজেশনস ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই চলে যাও প্লেলিস্টে। সেখানে থার্ড ইউনিট টেস্ট সাজেশনস বলে একটা ফোল্ডার পেয়ে যাবে। সেই ফোল্ডারের মধ্যেই পর তোমরা প্রত্যেকটি ভিডিওই পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, সেখান থেকেও তোমরা সেই সাজেশনসগুলো দেখে নিতে পারো এবং তোমার বন্ধুদের সঙ্গেও সেই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে নিও। তোমরা তো দেখেইছো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে আমি যে সমস্ত প্রশ্নগুলো সাজেশনসে দিয়েছিলাম, ঠিক সেই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষায় কমন পেয়েছিলে। তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা পুজোর ছুটির পরেই শুরু হয়ে যাবে, তাই এই পরীক্ষাতেও ভালো রেজাল্ট করার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল সাজেশনস ভিডিও। নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পরীক্ষায় সাফল্য লাভের জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। এছাড়া ভিডিওতে লাইক কমেন্ট করতে তোমরা একদমই ভুলবে না। একটা কথা অবশ্যই মাথার মধ্যে রাখবে, সাজেশনস কিন্তু কখনোই জ্ঞান অর্জনের জন্য নয়। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে সাজেশনস অবশ্যই প্রয়োজন, কিন্তু তার পাশাপাশি তোমায় জ্ঞান অর্জনও করতে হবে। পরবর্তী ক্লাসগুলোতেও এই প্রত্যেকটি টপিকই কিন্তু কাজে লাগে। তাই অবশ্যই তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে, সেটির প্রত্যেকটি অংশকেই ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তোমরা। তাছাড়া তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলেরই কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই অবশ্যই আমি সাজেশনসে যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়ার পাশাপাশি তোমাদের স্কুলে বা টিউশনিতে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে, সেইগুলোও কিন্তু তোমরা অবশ্যই মন দিয়ে প্র্যাকটিস করবে। আগের সাজেশনস ভিডিওতেই আলোচনা করেছি তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা বাকি দুটো ইউনিট টেস্টের পরীক্ষার থেকে সম্পূর্ণই আলাদা, কারণ এই পরীক্ষাতে ফুল মার্কস অনেকটাই বেশি থাকে, অর্থাৎ সিলেবাস অনেকটাই বড় হয়। তাছাড়া এই পরীক্ষাতে আলাদা অ্যান্সার শিটের ওপর তোমায় অ্যান্সারগুলো লিখতে হবে। অ্যান্সার শিটে অ্যান্সার লেখার নিয়মগুলো নিয়েও আমি আগের সাজেশনস ভিডিওতে আলোচনা করেছি। তোমাদের মধ্য থেকে যারা জানো না কিভাবে অ্যান্সার শিটে অ্যান্সারগুলো লিখতে হবে, তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, কারণ প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার জানা সত্ত্বেও তুমি যদি নিয়মগুলো না জানো কিভাবে অ্যান্সারগুলো লিখতে হবে, তাহলে গুছিয়ে ঠিক করে অ্যান্সারগুলো লিখতে পারবে না। তার ফলে কিন্তু পরীক্ষাতে কম নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য বিজ্ঞানের বাকি অধ্যায়গুলোর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ অ্যানুয়াল এক্সামের বিজ্ঞানের ফুল মার্কস, সিলেবাস, নম্বর বিভাজন এবং এই বিজ্ঞানের পরীক্ষায় কিভাবে অ্যান্সার শিটে অ্যান্সার লিখতে হয়, এই ব্যাপারগুলো নিশ্চয়ই তোমরা জানো। বিজ্ঞানের এর আগের সাজেশনস ভিডিওতেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি, তাই তোমাদের মধ্য থেকে যারা এখনো সেই ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও এবং বন্ধুদের সঙ্গেও এই ভিডিওগুলি শেয়ার করে দিও। বিজ্ঞানের এই পরীক্ষায় তোমাদের 7টি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং প্রতিটি অধ্যায় থেকেই 10 মার্কস করে থাকবে। এর আগের সাজেশনস ভিডিওতে এই 3টি অধ্যায় অর্থাৎ প্রথম 3টি অধ্যায় থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে এরপর থেকে যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়গুলোর থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেন প্যাটার্নটা যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে প্রত্যেকটা অধ্যায় থেকেই মোট 5 মার্কসের থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলো হয় 1 মার্কসের। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো করার জন্য তোমরা অবশ্যই যে টেক্সট বুকটি আছে সেটি ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, অথবা তোমাদের কাছে যদি কোনো সহায়িকা বই থাকে, তাহলে সেই সহায়িকা বই থেকেও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা পড়ে নিতে পারো। এখন তাহলে খাতা পেন নিয়ে বসে পড়ো এবং প্রত্যেকটা অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো লিখে নাও। প্রথমে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞানের 4 নম্বর অধ্যায়, পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা। এই অধ্যায়টির থেকে যে সমস্ত 3 মার্কসের প্রশ্নগুলো থাকে, অনেক সময় সেটি পুরোপুরি 3 মার্কসের প্রশ্নে না দিয়ে
পার্টে পার্টে সেই প্রশ্নটা দেওয়া থাকে, এই রকম ভাবে দেওয়া থাকে। ওই প্রশ্নটা দুটো প্রশ্ন দিয়েও সাজানো থাকতে পারে, অর্থাৎ একটা 2 মার্কসের প্রশ্ন এবং একটা 1 মার্কসের প্রশ্ন, অথবা এই রকমও থাকতে পারে 3টি 1 মার্কসের প্রশ্ন দিয়েও সাজানো থাকতে পারে। তাই 1 মার্কসের প্রশ্নগুলো করার জন্য তোমরা অবশ্যই এই অধ্যায়টি ভালোভাবে রিডিং পড়বে। এই অধ্যায়টি অনেকটা বড় অধ্যায় এবং প্রচুর অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য টেক্সট বুক রিডিং পড়া ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। এখন দেখে নাও এই অধ্যায়টির থেকে 2 মার্কস এবং 3 মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্নটা দেখো, শামুক এবং ঝিনুকের খোলকটি কিভাবে তৈরি হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শামুক এবং ঝিনুক জলেই থাকে। জলের মধ্যে যে ক্যালসিয়াম আয়ন এবং কার্বন ডাইঅক্সাইড থাকে, এই দুটোর সাহায্যেই এরা ক্যালসিয়াম কার্বনেট যৌগ তৈরি করে। এই ক্যালসিয়াম কার্বনেট যৌগের সাহায্যেই এরা এদের দেহের শক্ত খোলকটাকে তৈরি করে। বোঝা গিয়েছে? পরের প্রশ্নে চলে এসো, খুব গুরুত্বপূর্ণ। মানব দেহে ক্যালসিয়াম এবং আয়রনের ভূমিকা লেখো। মানব দেহে ক্যালসিয়ামের প্রধান ভূমিকা হচ্ছে হাড়ের গঠনে এবং দাঁতের গঠনে সাহায্য করা, এবং মানব দেহে আয়রনের প্রধান ভূমিকা হচ্ছে রক্ত তৈরি করতে, অর্থাৎ লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনের গঠনে আয়রন সাহায্য করে। এছাড়া এখান থেকে তোমরা সোডিয়ামের ভূমিকাটাও দেখে রাখতে পারো। পরের প্রশ্নে চলে এসো, পার্থক্য লেখো অ্যাসিড ও ক্ষার। এই প্রশ্নের অ্যান্সারটাও খুব ভালোভাবে তৈরি করে রাখবে, পরীক্ষাতে আসার অনেকটাই সম্ভাবনা আছে। অ্যাসিড থেকে আবার প্রচুর অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। আমি তোমাদের বলে দিচ্ছি এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের বইয়ের কোন জায়গাটা ভালো করে পড়তে হবে। তোমরা বের করে নাও তোমাদের বিজ্ঞান বইয়ের 106 পাতায়। 106 পাতায় দেখো মাঝের দিকে বিভিন্ন ফলের নাম বা বিভিন্ন জিনিসের নাম দেওয়া আছে এবং তাদের মধ্যে কি অ্যাসিড থাকে। যেমন আপেলে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড। এখানে যতগুলো দেওয়া আছে এই প্রত্যেকটাই কিন্তু করে রাখবে। এদের মধ্য থেকে কোনো একটা না একটা অবশ্যই পাবে। তোমাদের বইয়ের 106 পাতায় দেখো এটা পেয়ে যাবে, সেখান থেকে মার্ক করে নাও। পরবর্তী কোশ্চেনে চলে এসো, সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে ক্ষারক জলে দ্রবীভূত হতেও পারে আবার নাও পারে, কিন্তু ক্ষার সবসময়ই জলে দ্রবীভূত হবেই। তাই আমরা এখান থেকে বলতেই পারি ক্ষার হলো ক্ষারকের একটা বিশেষ শ্রেণী। তাই সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষার ক্ষারক নয়। পরবর্তী কোশ্চেনে চলে এসো, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্দেশক কাকে বলে এবং জৈব নির্দেশকের নাম লেখো। নির্দেশক হচ্ছে এমন একটা রাসায়নিক পদার্থ যা নিজের রং পরিবর্তন করে কোনো অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করে। তারপরের প্রশ্নে চলে এসো, পিএইচ কি? কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় তা মাপার জন্য যে রাশিটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে পিএইচ। কোনো দ্রবণের পিএইচ যদি 7 হয় তাহলে মনে রাখবে সেই দ্রবণটা হবে প্রশম দ্রবণ। যখন 7-এর থেকে বেশি হয়ে যাবে অর্থাৎ 7 থেকে 14-র মধ্যে থাকবে সেটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ, এবং 7-এর থেকে যদি কম হয় অর্থাৎ 0 থেকে 7-এর মধ্যে থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাসিড দ্রবণ। পিএইচ থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকেই সেটা আমি বলে দিচ্ছি, তোমরা তোমাদের বই থেকে একটু মার্ক করে নাও। তোমরা প্রথমেই বের করে নাও 114 পাতা। 114 পাতার ওপরের দিকে দেখো বিভিন্ন দ্রবণ দেওয়া আছে। পরীক্ষায় এখান থেকে প্রশ্নটা কিরকম ভাবে থাকবে, সাবান জলের পিএইচ কত এবং দ্রবণটির প্রকৃতি কি রূপ। সাবান জলের পিএইচ হচ্ছে 7-এর বেশি, এবং যেটা 7-এর বেশি হয় পিএইচ সেটা সবসময় কি হবে, ক্ষারীয়। এরপর তোমরা চলে এসো 118 পাতা। এই 118 পাতারও ওপরের দিকে দেখো একটা ছক দেওয়া আছে, এই ছকটাও কিন্তু করে রাখবে। এই ছকে দেখো মানবদেহের বিভিন্ন তরল পদার্থের পিএইচ এর মানগুলো দেওয়া আছে। এই পিএইচ এর মানগুলো মনে রাখবে। এখান থেকে হয় 114 অথবা 118 পাতা, এই দুটো পাতার যে কোনো ছকের মধ্য থেকে একটা কোশ্চেন তোমরা অবশ্যই পাবে। 118 পাতার থেকে কিরকম প্রশ্ন থাকতে পারে, যেমন রক্তের পিএইচ এর মান কত, বা দেওয়া থাকলো যে লালারসের পিএইচ এর মান কত, সেখানে তোমায় বলতে হবে 6 থেকে 7-এর মধ্যে। বোঝা গিয়েছে? পরের প্রশ্নে চলে এসো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৃক্ক ক্ষতিগ্রস্ত হলে রক্তে কোন কোন জিনিসের পরিমাণ বাড়ে। বৃক্ক ক্ষতিগ্রস্ত হলে রক্তের মধ্যে ইউরিক অ্যাসিড, ইউরিয়া এই সমস্ত পদার্থের পরিমাণ বেড়ে যায়। পরের প্রশ্নে চলে এসো, ফুসফুস থেকে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে কি কি সমস্যা হয়। কার্বন ডাইঅক্সাইডের ধর্ম হচ্ছে অ্যাসিড ধর্ম, তাই যদি দেহর থেকে কোনো কারণে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় তখন দেহের মধ্যে অ্যাসিডের পরিমাণ কমে যাবে, ফলে দেহ ক্ষারীয় হয়ে যাবে। এরপর তোমরা দেখে রাখবে অ্যান্টিবায়োটিকের কাজগুলি লেখো। তারপর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খাদ্য লবণের প্রধান উপাদানের নাম ও সংকেত লেখো। খাদ্য লবণের প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড,
যার সংকেত হয় NaCl2। Na মানে হচ্ছে সোডিয়াম এবং Cl মানে হচ্ছে ক্লোরিন। এই প্রশ্নে আরো একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো লবণ কয় প্রকার ও কি কি। লবণ হচ্ছে 3 প্রকার, সন্ধব লবণ, বিট লবণ এবং খাবার লবণ। পরের প্রশ্ন, রক্তে নুনের পরিমাণ বেড়ে গেলে কি কি অসুবিধে হয়। পরের কোশ্চেন, রক্তের চাপ যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখন আমাদের শরীরে কি কি ঘটতে পারে। তারপর বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন। তারপর পলিমার কি, এর ব্যবহার লেখো এবং জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। পলিমার থেকেও অনেক শর্ট কোশ্চেন আসে, তাই তার জন্য তোমরা বের করে নাও 134 পাতা। এই পাতার নিচের দিকে দেখো একটা ছক দেওয়া আছে, বিভিন্ন পলিমারের নাম এবং তাদের প্রকৃতি ও ব্যবহারগুলো দেওয়া আছে। এই ছকটা ভালো করে করে নেবে, এখান থেকেও অনেক সময় একটা কোশ্চেন থাকেই। তারপর থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত প্লাস্টিকের আকৃতি পাল্টানো যায়, কিভাবে পাল্টানো যেতে পারে, তাপ দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে, সেগুলোই হচ্ছে থার্মোপ্লাস্টিক। আর যে ধরনের প্লাস্টিক একবার শক্ত হয়ে গেলে তাপ দিলেও কিন্তু তার আকৃতি আর পাল্টানো যায় না, তারাই হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। পরের প্রশ্নে চলে এসো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুই ভাবে প্রশ্নটা থাকতে পারে, প্লাস্টিকের পরিবর্তে চটের থলি ব্যবহার করা উচিত কেন, অথবা প্লাস্টিক কিভাবে পরিবেশের ক্ষতি করে। তারপর শকুনের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন। বর্তমানে গবাদি পশুদের রোগ নিরাময়ে অতিরিক্ত পরিমাণে ডাইক্লোফেনাক নামক একটা বেদনানাশক ওষুধ ব্যবহার করা হয়। এই ডাইক্লোফেনাক গবাদি পশুর মাংসের মধ্যে থেকেই যায়। পরবর্তীকালে যখন গবাদি পশুটি মারা যায় তখন শকুন যদি ওই গবাদি পশুটির মাংস খায়, তার শরীরেও কিন্তু ডাইক্লোফেনাক নামক যৌগটি প্রবেশ করে। এই যৌগটি প্রবেশ করলে শকুনের দেহে নানা রকম রোগ হয় এবং সেটি মারা যায়। এর জন্যই শকুনের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তারপর সার ও কীটনাশকের নাম লেখো এবং জৈব সারের নাম লেখো। পরের প্রশ্নে চলে এসো, খুব গুরুত্বপূর্ণ, সিমেন্ট ঢালাইয়ের পরের দিন থেকেই জল দেওয়া হয় কেন। সিমেন্টের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং যখন ঢালাই করা হয় অর্থাৎ সিমেন্ট বালির মিশ্রণ তৈরি করা হয় সেখানে জল থাকে। এই জল ক্যালসিয়াম যে অক্সাইড তাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত করে এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া করে, তার ফলে সেখানে তাপ উৎপন্ন হয়। তাপের প্রভাবেই সিমেন্টের ঢালাই ফেটে যেতে পারে, তাই এই তাপ শোষণের জন্যই ঢালাইয়ের পরের দিন থেকেই কিন্তু সেখানে জল দেওয়া হয়। এরপর তোমরা আবার তোমাদের বইয়ের 144 পাতা বের করে নাও, সেখানেও দেখো একটা ছক দেওয়া আছে, বিভিন্ন যৌগগুলো মানব দেহে কি কি ক্ষতি করে। 3টি যৌগ দেওয়া আছে, লেড, পারদ এবং ক্যাডমিয়াম। এই 3টি যৌগেরই ক্ষতিকর প্রভাবগুলো করে নেবে। পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা অধ্যায়টি অনেকটা বড় অধ্যায়, তার মধ্য থেকেও এই অধ্যায় থেকে মাত্র আমি 18-19টি প্রশ্নই দিলাম। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তো পড়বেই, এছাড়া অবশ্যই তোমাদের স্কুলে বা টিউশনিতে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে সেই প্রশ্নগুলোও তোমরা করে নেবে। এরপর আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞানের জীবন বিজ্ঞানের থেকে একটা অধ্যায়, অধ্যায় 5, মানুষের খাদ্য। এই অধ্যায়টির থেকেও যে সমস্ত 3 মার্কস বা 2 মার্কসের প্রশ্নগুলো থাকে সেইগুলো বেশিরভাগ সময় পার্টে পার্টে দেওয়া থাকে এবং সেইগুলো 3টি পার্টে দেওয়া থাকে, অর্থাৎ 3টি 1 মার্কসের প্রশ্ন দিয়ে দেওয়া থাকে। তাই 1 মার্কসের প্রশ্নের জন্য অবশ্যই তোমাকে এই অধ্যায়টি খুব ভালোভাবে রিডিং পড়তে হবে, এই অধ্যায়ের প্রত্যেকটা অংশকেই পড়তে হবে, তবেই কিন্তু প্রত্যেকটা 1 মার্কসের প্রশ্নের অ্যান্সারই করতে পারবে। এখন দেখে নেব এই অধ্যায়টির থেকে 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো এবং কিছু কিছু 1 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা দেখো, উৎস ও গুরুত্ব লেখো। অর্থাৎ খাদ্যের বিভিন্ন উপাদানের উৎস এবং গুরুত্বগুলো জানতে হবে। এরকম ভাবে প্রশ্নটা দেওয়া থাকবে না, কিরকম ভাবে থাকবে আমি সেটা বলছি। কোশ্চেনটা এইভাবে থাকবে যে কার্বোহাইড্রেটের উৎস লেখো অথবা কার্বোহাইড্রেটের গুরুত্ব লেখো। বোঝা গিয়েছে প্রশ্নটা কিভাবে থাকবে। এখন দেখে নাও খাদ্যের কোন কোন উপাদানগুলোর উৎস এবং গুরুত্বগুলো ভালোভাবে পড়তে হবে। প্রত্যেকটারই উৎস এবং গুরুত্ব পড়ে নেবে, তার মধ্য থেকে আমি যেগুলো দিচ্ছি এগুলো অবশ্যই ভালোভাবে পড়বে। প্রথম উপাদানটা হলো কার্বোহাইড্রেট, এরপর প্রোটিন, তারপর খাদ্যতন্তু এবং ফাইটোকেমিক্যাল। পরের প্রশ্নে চলে এসো, খাদ্যতন্তু কি, খাদ্যতন্তুর মূল উপাদানগুলি কি কি। তারপর ফাইটোকেমিক্যালে কি কি যৌগ থাকে। ফাইটোকেমিক্যালের মধ্যে উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ থাকে, অর্থাৎ ক্যারোটিনয়েডস বা ফ্ল্যাভোনয়েডস, এই ধরনের যৌগগুলো এখানে থাকে। পরের কোশ্চেনটা দেখো, শ্বেতসার কি। কার্বোহাইড্রেটের উপাদানগুলো হচ্ছে গ্লুকোজ এবং শ্বেতসার,
শ্বেতসারের ইংরেজি নামটাও মনে রাখবে, স্টার্চ। অনেকগুলো গ্লুকোজ অণু পরপর জুড়ে তৈরি হয় শ্বেতসার। তারপর দেহে শর্করার পরিমাণ বাড়লে কি কি রোগ হয়, এই রোগের লক্ষণগুলি লেখো। দেহের মধ্যে শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়লে ডায়াবেটিস রোগ হয়। এখন তোমরা বের করে নাও 151 পাতা। এই 151 পাতায় দেখো একটা প্রোটিনের ছক দেওয়া আছে। এই ছকটা করে রাখবে। এখান থেকে একটা 1 মার্কসের প্রশ্ন থাকেই। এখান থেকে কিরকম প্রশ্ন থাকবে, বলা থাকতে পারে যে চুলের মধ্যে যে প্রোটিনটি থাকে তার নাম কি। এইভাবেও থাকতে পারে ক্যারাটিন আমাদের দেহের কোথায় দেখা যায়। বোঝা গিয়েছে কিরকম প্রশ্ন থাকতে পারে। এই চকটার তাই প্রত্যেকটাকেই ভালোভাবে করে নেবে। এরপর আমরা দেখে নেব ভিটামিন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা দেখো, জলে এবং তেলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো। জলে দ্রাব্য ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। আর বাকি যেগুলো আছে অর্থাৎ ভিটামিন এ, ডি, ই, কে, এইগুলো সবগুলোই হচ্ছে তেলে দ্রাব্য। পরের প্রশ্নটা দেখো, উৎস লেখো, অর্থাৎ কোন কোন খাবারের থেকে এগুলো পাওয়া যায়। প্রত্যেকটা ভিটামিন এবং খনিজ মৌলের উৎসই দেখে রাখবে। তার মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি এবং আয়রন। পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, কাজ লেখো, অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে ভিটামিন এবং খনিজ মৌলগুলো আছে তাদের ভূমিকা কি, তারা আমাদের দেহে কি কি কাজ করে। একইভাবে প্রত্যেকটা ভিটামিন এবং প্রত্যেকটা খনিজ মৌলকেই দেখে রাখবে, কারণ এই যে কোশ্চেনগুলো হয় এই কোশ্চেনগুলো হচ্ছে 1 মার্কসের। তাই তোমাদের স্কুলের কোশ্চেনে কোন কোন ভিটামিন বা খনিজ মৌলগুলোর উৎস অথবা কাজগুলো লিখতে বলা থাকবে সেটা বলা খুবই মুশকিল। তার মধ্য থেকেও এখানে যে সমস্ত ভিটামিন এবং খনিজ মৌলগুলো দেওয়া আছে এইগুলোর থেকে প্রশ্ন আসার অনেকটাই সম্ভাবনা আছে। তাহলে এই সমস্ত উপাদানগুলোর কাজগুলো দেখে রাখবে, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, তারপর খনিজ মৌলের মধ্যে সোডিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই থাকবে। কোয়াশিওরকর রোগের কারণ এবং লক্ষণগুলি লেখো, অথবা ম্যারাসমাস রোগের কারণ এবং লক্ষণগুলি লেখো। এই দুটো রোগের কারণ একই, খাদ্যের মধ্যে যদি প্রোটিন এবং শক্তি এই দুটোর অভাব ঘটে তখনই এই রোগগুলো হয়। এদের লক্ষণগুলো তোমরা বইয়ের মধ্যে 165 পাতায় পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। পরের কোশ্চেনটি দেখো, খুব গুরুত্বপূর্ণ, দেহে স্থূলত্বের ফলে কি কি সমস্যা হয়। দেহে স্থূলত্ব মানে হচ্ছে দেহের ওজন স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়ে যাওয়া, অর্থাৎ মোটা হয়ে যাওয়া। এর ফলে বিভিন্ন সমস্যা হতে পারে, রক্তচাপ বাড়তে পারে, হার্টের রোগ হতে পারে, অস্থিসন্ধিতে ব্যথা অথবা ডায়াবেটিস হতে পারে। এরপর তোমরা দেখে রাখবে খাদ্যের বিভিন্ন উপাদানের অভাবজনিত রোগগুলো। এই কোশ্চেনগুলোও 1 মার্কসেই থাকে, তাই বলা মুশকিল যে খাদ্যের কোন উপাদানটার অভাবজনিত রোগ দেওয়া থাকবে। তাই তোমরা অবশ্যই কার্বোহাইড্রেট থেকে শুরু করে খনিজ মৌল পর্যন্ত প্রত্যেকটা খাদ্য উপাদানের অভাবজনিত রোগই করে রাখতে হবে। তার মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ তোমরা সেইগুলো তোমাদের বইয়ে মার্ক করে নাও। প্রথমেই তোমরা বের করে নাও 156 পাতা। 156 পাতার নিচের দিকে দেখবে একটা ছক দেওয়া আছে, সেখানে বিভিন্ন ভিটামিনের অভাবে কি কি রোগ হয় সেটা দেওয়া আছে। এই প্রত্যেকটাই এখানে 5টি দেওয়া আছে, এই 5টি করে নেবে। তারপর তোমরা বের করে নাও 159 পাতা। 159 পাতার মাঝামাঝি জায়গায় দেখবে এইরকম একটা ছক আছে, বিভিন্ন রোগগুলো দেওয়া আছে এবং এই রোগগুলোর জন্য কোন কোন খনিজ মৌল দায়ী। কোশ্চেন কিভাবে থাকবে, বলা থাকতে পারে যে উচ্চ রক্তচাপের জন্য দায়ী খনিজ মৌল কোনটি, অথবা এইভাবেও থাকতে পারে যে দেহের মধ্যে যদি সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে কি রোগ হয়। বোঝা গিয়েছে। তারপর তোমরা বের করে নাও 165 পাতা। 165 পাতারও মাঝামাঝি জায়গায় দেখবে এইরকম বিভিন্ন 5টি খাদ্য উপাদানের প্রভাবে কি কি রোগ হয় সেইগুলো দেওয়া আছে, এটাও কিন্তু করে রাখবে। অভাবজনিত রোগগুলো আমি মাত্র তোমাদের 15টি দিলাম, এই পাতার থেকে 5টি, 159 পাতায় 5টি এবং 156 পাতায় 5টি। এই 15টি খুব ভালোভাবে করে নেবে। বেশিরভাগ স্কুলের কোশ্চেনে এখান থেকে দেখবে 2টো বা 3টি কোশ্চেন থাকবেই, কিন্তু তোমরা তো জানোই বিভিন্ন স্কুলে আলাদা আলাদা কোশ্চেন হয়, তাই অবশ্যই এই 15টির বাইরেও যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের স্কুলে করানো হবে সেইগুলোও করে নিও। পরের কোশ্চেনটা দেখো, খুব গুরুত্বপূর্ণ, সংশ্লেষিত খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত খাবারের উপাদানগুলো হচ্ছে কৃত্রিম সেই সমস্তগুলোকেই বলা হয় সংশ্লেষিত খাদ্য। তারপর এটাও দেখে রাখবে প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। এরপর আবার তোমরা বের করে নাও 169 পাতা, সেখানেও দেখো নিচের দিকে একটা ছক দেওয়া আছে, এখান থেকেও 1 মার্কসের কোশ্চেন এসেই থাকে।
এই ছকটার থেকে কি রকম প্রশ্ন থাকবে, যেমন বলা থাকতে পারে হলুদ মিষ্টিতে কি মেশানো হয়, বা সস্তা বিরিয়ানিতে কি মেশানো হয়, বা ম্যাটানিল ইয়েলো কোন খাদ্যের মধ্যে পাওয়া যায়। মনোযোগ সহকারে এই ছকটা দুবার তিনবার পড়ে নেবে, দেখবে সহজেই তোমার মনে থাকবে। পরের কোশ্চেনে চলে এসো, এটা একটা অঙ্ক। একজন মানুষের ওজন ৬২ কেজি, উচ্চতা 1.57 মিটার, তাহলে মানুষটির বিএমআই কত? বিএমআই নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমরা খাতার মধ্যে লিখে নাও। কোনো মানুষের যখন বিএমআই বের করতে বলবে তখন এই সূত্রটা ইউজ করতে হবে, ওজন বাই উচ্চতার হোল স্কয়ার। এখানে মনে রাখবে ওজনটা সবসময় কেজিতে থাকবে এবং উচ্চতাটা মিটারে থাকবে। এখানে তাহলে ডেটাগুলো বসিয়ে দাও, তাহলেই পেয়ে যাবে ওজন কত ৬২ এবং উচ্চতা কত 1.57। এখানে বলেছে উচ্চতার হোল স্কয়ার, তাহলে 1.57 এর হোল স্কয়ার বের করে নাও। 1.57 এর হোল স্কয়ার হয় 2.465। নিশ্চয়ই তোমরা অঙ্কে করেছো কিভাবে হোল স্কয়ার বের করতে হয়। এরপর যদি এই দুটোকে ভাগ করে দাও তাহলে এখান থেকে পেয়ে যাবে 25 পয়েন্ট কিছু একটা, অর্থাৎ 25। এর সঙ্গেই দেখো এখানে আরো একটা প্রশ্ন দেওয়া আছে, বিএমআই এর মানের প্রকৃতি কি রূপ? মনে রাখবে বিএমআই যদি 18.5 থেকে 25 হয় তাহলে হচ্ছে স্বাভাবিক ওজন। যদি 25-এর বেশি হয়ে যায়, 25 থেকে 30 হলে বেশি ওজন, এবং 30-এর থেকেও যদি বেশি হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো স্থূলত্ব। এটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে, পরীক্ষার সময় যে এগুলোই থাকবে তা কিন্তু নয়, ডেটাগুলো আলাদা থাকতেই পারে। তারপর চলে এসো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেহে জলের ভূমিকা লেখো। এর উত্তর তোমরা সবাই জানো। পরের প্রশ্নে চলে এসো, পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন? এর উত্তরও তোমরা জানোই, কারণ পাতার মধ্যেই গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তাই পাতাকে রান্নাঘর বলা হয়। এখন তোমরা বের করে নাও 175 পাতা। 175 পাতার উপরের দিকে দেখো একটা ছক দেওয়া আছে, কিছু কিছু সময় এই ছকটার থেকেও প্রশ্ন থাকে। এই ছকে দেওয়া আছে মানবদেহের বিভিন্ন অঙ্গে জল হিসেবে কি কি থাকে, যেমন মুখবিবর, মুখবিবরে জল হিসেবে কি থাকে লালারস, আর মস্তিষ্কে জল হিসেবে থাকে সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এই অধ্যায়টি খুব সহজ একটা অধ্যায়। এছাড়া তোমরা এর আগের পরীক্ষাতে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষাতেও এই অধ্যায়টির থেকে পরীক্ষা দিয়েছো, তাই তোমরা জানো যে এই অধ্যায়টির থেকে কি রকমের প্রশ্ন থাকে। তাই অবশ্যই অধ্যায়টি ভালোভাবে রিডিং পড়ো, প্রত্যেকটা অংশ 2-3 বার যদি মন দিয়ে রিডিং পড়ো তাহলেই দেখবে তুমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই করতে পারছো। এরপর আমরা আলোচনা করব বিজ্ঞানের পরবর্তী অধ্যায়, অর্থাৎ অধ্যায় 7, পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। এই অধ্যায়টি রিডিং পড়লেই দেখবে মনে হবে যেন কোনো গল্প পড়ছো। তাই এই অধ্যায় থেকে কোনো প্রশ্নই মুখস্থ করতে যাবে না, ভালোভাবে 2-3 বার মন দিয়ে রিডিং পড়ে নেবে, দেখবে তুমি এমনি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই করতে পারছো। এখন আমরা দেখে নেব এই অধ্যায় থেকে কি রকমের 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো থাকে এবং কোন কোন টপিকগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, পার্থক্য লেখো আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া হচ্ছে স্বল্প পরিসর স্থানের বায়ুমণ্ডলের অবস্থা এবং জলবায়ু হচ্ছে বিস্তৃত অঞ্চলের বায়ুমণ্ডলের গড় অবস্থা। আবহাওয়া জলবায়ুর উপর নির্ভরশীল নয়, কিন্তু জলবায়ু আবহাওয়ার উপর নির্ভরশীল। পরের প্রশ্নটা দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? এর ফলাফল লেখো। বিশ্ব উষ্ণায়ন মানে হচ্ছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প এদের পরিমাণ বাড়ছে। এই সমস্ত গ্যাসীয় পদার্থগুলো প্রয়োজনের অতিরিক্ত তাপকে পৃথিবীতে আটকে রাখছে, ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছে। এই ঘটনাটাই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের ফলাফল কিন্তু ভয়াবহ হতে পারে। উত্তর এবং দক্ষিণ মেরুতে যে হিমবাহ আছে সেটি গলে যেতে পারে, এর ফলে সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে, ফলে উপকূলবর্তী অঞ্চলগুলো জলের তলায় চলে যাবে। বিশ্ব উষ্ণায়নের ফলে আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন হবে, পৃথিবীতে মরুভূমির পরিমাণও বাড়তে থাকবে। তারপর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রবাল প্রাচীর কাকে বলে, এটি কিভাবে গঠিত হয় এবং সামুদ্রিক প্রবাল ধ্বংস হয়ে যাচ্ছে কেন? প্রবাল প্রাচীর থেকে এখানে আমি 3টি প্রশ্ন দিয়েছি, পরীক্ষার সময় 3টি প্রশ্ন থাকবে না, যে কোনো হয় একটা বা দুটো প্রশ্ন থাকবে। সমুদ্রের নিচে নিডারিয়া পর্বভুক্ত অমেরুদণ্ডী প্রাণীরা যখন একসঙ্গে দল বেঁধে অবস্থান করে, তাদের দেহের বাইরে একটা ক্যালসিয়াম কার্বনেটের বহিঃকঙ্কাল থাকে। এই ক্যালসিয়াম কার্বনেট দিয়েই একটা প্রাচীর তৈরি হয়।
সেটাকেই আমরা বলি প্রবাল প্রাচীর। তারপরের প্রশ্নে চলে এসো, খুব গুরুত্বপূর্ণ এটাও, জীব বৈচিত্র্য কাকে বলে? জীব বৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো। কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ, প্রাণী, জীবাণু নিয়ে যে বৈচিত্র্য তৈরি হয় সেটাই হচ্ছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের গুরুত্ব দেখবে তোমরা বইয়ে 238 এবং 239 পাতায় দেওয়া আছে, সেখান থেকেই পয়েন্টের আকারে পরপর লিখে নেবে। মনে রাখবে, বিজ্ঞানের প্রশ্নের অ্যান্সার লেখার সময় সব সময় পয়েন্টের আকারে লিখবে, তাহলে নম্বর বেশি পাবে। তারপরের কোশ্চেনে চলে এসো, এটাও খুব গুরুত্বপূর্ণ, বায়োডাইভার্সিটি হটস্পট কি? পৃথিবীতে অবস্থিত 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অনেক বেশি সংখ্যায় প্রজাতি পাওয়া যায় বা এমন কিছু প্রজাতি পাওয়া যায় যা পৃথিবীর আর অন্য কোনো অঞ্চলে পাওয়া যায় না, সেই সমস্ত অঞ্চলগুলোকেই বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয়। বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চলগুলি হলো পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা, ইন্দো বার্মা এবং 4 নম্বর হচ্ছে সুন্দাল্যান্ড। পরের প্রশ্নে চলে এসো, পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ হচ্ছে বন জঙ্গল কেটে ফেলা। বন জঙ্গল কেটে দেওয়ার ফলে প্রাণীদের থাকার জায়গার অভাব হচ্ছে। তারপর হচ্ছে অবৈধ শিকার, বিভিন্ন বন্যপ্রাণীর দাঁত, চামড়া, শিং, হাড় এই সমস্তের লোভেও কিন্তু মানুষ এদের হত্যা করছে। এছাড়া পৃথিবীতে নতুন জীবের আগমন ঘটছে এবং জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এর ফলেও জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। এরপর তোমরা এখান থেকে 3টি প্রশ্ন দেখে রাখবে, এই 3টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই পাবে। জীববৈচিত্র্য রক্ষায় মৃত্তিকা সংরক্ষণের গুরুত্ব লেখো, তারপর পরিবেশ দূষণ রোধে গাছের ভূমিকা লেখো এবং জলচক্র নিয়ন্ত্রণে গাছের ভূমিকা লেখো। এই যে 3টি প্রশ্ন এখানে দেওয়া আছে 7, 8, 9, এই 3টির মধ্যে একটা কোশ্চেন তোমরা অবশ্যই পাবে এবং এই কোশ্চেনটা থাকলে 3 মার্কসেই থাকবে। তারপরের প্রশ্নে চলে এসো, খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য খাদকের মধ্যে শক্তির যে একমুখী প্রবাহ ঘটে সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। এর উদাহরণে তুমি কি লিখবে? যেমন ফুলের মধু, সেটাকে খাচ্ছে পতঙ্গ, পতঙ্গকে খাচ্ছে তোমার ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর। অর্থাৎ এখানে দেখো, উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদকের সম্পর্কের মধ্যে একটা একমুখী শক্তির প্রবাহ ঘটলো। তারপর এখান থেকে আরেকটা প্রশ্ন দেখে রাখবে, খাদ্য জাল কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য জাল হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল এবং অন্যান্য খাদ্য শৃঙ্খলের মধ্যে যখন সম্পর্ক যুক্ত হয়ে যাবে। এখন তোমরা বের করে নাও এই অধ্যায়ের 247 পাতা। 247 পাতায় দেখো দুটো ছক দেওয়া আছে। প্রথমে আগে নিচের ছকটাই চলে এসো, একদম নিচে যে ছকটা দেওয়া আছে। নিচের ছকে দেখো দেওয়া আছে বিভিন্ন রোগের কারণ এবং এই রোগগুলো হলে কি কি করা দরকার। এই ছকটা ভালোভাবে পড়ে রাখবে, এখান থেকে প্রশ্ন থাকার অনেকটাই সম্ভাবনা আছে। কিরকম কোশ্চেন থাকবে? যেমন হেপাটাইটিস রোগের কারণ লেখো, বা হেপাটাইটিস রোগ হলে কি করা দরকার। যখন পানীয় জলে হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ হবে এবং সেই জল যদি কেউ পান করে তাহলে হেপাটাইটিস রোগ হতে পারে, এর জন্য হচ্ছে জল ফুটিয়ে খাওয়া দরকার। এই রোগ হয়ে গেলে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করতে হবে এবং টিকা নিতে হবে। আর মাঝখানে যে ছকটা দেওয়া আছে দেখো, এই ছকটার থেকে করে রাখবে যে বিভিন্ন যৌগর থেকে কি কি সমস্যা হয়। যেমন অ্যাসবেস্টস থেকে কি সমস্যা হয়, বা নাইট্রেট যৌগ, সীসা, লেড, এই সমস্তগুলোর থেকে আমাদের মানবদেহে কি কি সমস্যা হতে পারে। এই অধ্যায়টিও তোমাদের অনেক বড় অধ্যায়, এখান থেকেও আমি মাত্র দেখো 11টি প্রশ্ন দিয়েছি এবং দুটো ছকের কথা বললাম। আমি যতটা পেরেছি এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দেওয়ারই চেষ্টা করেছি। তাই অবশ্যই এই প্রশ্নগুলোর বাইরেও তোমাদের স্কুলে বা টিউশনিতে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নেবে। এই ছিল তোমাদের বিজ্ঞানের যে সমস্ত অধ্যায়গুলো বাকি ছিল সেই অধ্যায়গুলোর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এর আগের সাজেশনস ভিডিও এবং আজকের সাজেশনস ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, এই প্রত্যেকটি প্রশ্ন বাড়িতে ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। যদি এই প্রশ্নগুলো বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধে হয় অবশ্যই আমায় এখানে কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা আমায় ইনস্টাগ্রামেও ডিএম করতে পারো। আমার ইনস্টা প্রোফাইলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। অ্যানুয়াল এক্সামের পরীক্ষার জন্য তোমাদের কাছে এখনও হাতে একটা মাস সময় আছে। এই একটা মাস সময়কে পুরোপুরিভাবে থার্ড ইউনিট টেস্টের প্রিপারেশনের জন্য কাজে লাগাও। এই যে পুজোর ছুটিটা আছে এই সময় তুমি একটা নিজস্ব রুটিন তৈরি করে নাও। সেই রুটিনে তুমি আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা সাবজেক্টগুলোকে নিয়ে নাও এবং সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করতে থাকো। দেখবে অবশ্যই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো
তোমাদের ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার প্রায় অনেকটাই সাজেশনস দেওয়া হয়ে গিয়েছে। শুধুমাত্র গণিতের জ্যামিতির অংশগুলো এবং বিজ্ঞানের থেকে একটা অধ্যায় বাকি থাকলো। চেষ্টা করব খুব তাড়াতাড়ি সম্ভব হলে এই সপ্তাহের মধ্যে গণিতের এবং বিজ্ঞানের যে সমস্ত অংশগুলো বাকি আছে সেই অংশগুলোর থেকেও সাজেশনস নিয়ে আসার। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও। এছাড়া এই ভিডিওগুলি তুমি তোমার বন্ধুদের সঙ্গেও অবশ্যই শেয়ার করে নিও। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে অবশ্যই মন দিয়ে পড়াশোনা করতে থাকো।